আমাদের আজকের খবরে আপনাদের সকলকে স্বাগতম। চলুন চলে যাই আজকের তাজা খবরে। বিএনপি নেতৃত্বাধীন বাংলাদেশের সঙ্গে কি নতুন করে সম্পর্ক গড়তে পারবে ভারত? খুলনা ৫ আসনে জামায়াতের সমর্থকের বাড়িতে আগুন, অভিযোগ বিএনপির সমর্থকদের বিরুদ্ধে। আর যদি একটি লাশ পড়ে আমরা রাজপথে নামব। ডাক্তার শফিক ও নাহিদ ইসলামের বাসায় যাবেন তারেক রহমান। রামপুরায় ভবনের কার্নিশে গুলি, রায় ঘোষণা ৪ মার্চ। খবরের বিস্তারিত অংশ নিয়ে আমরা আবারও ফিরে আসব। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। গত বৃহস্পতিবার অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নিরঙ্কুশ জয় পাওয়ার পর দিল্লির প্রতিক্রিয়া ছিল পরিমিত উষ্ণতার। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলায় দেওয়া এক বার্তায় বিএনপির নেতা ৬০ বছর বয়সী তারেক রহমানকে তার দলের বিজয় অভিনন্দন জানিয়েছেন। তিনি একটি গণতান্ত্রিক, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক প্রতিবেশী দেশের প্রতি ভারতের সমর্থনের অঙ্গীকার করেন। মোদী আরও বলেন, দুই দেশের বহুমুখী সম্পর্ক জোরদার করতে তিনি ঘনিষ্ঠভাবে কাজ করার অপেক্ষায় রয়েছেন। নরেন্দ্র মোদীর বার্তার সুর ছিল ভবিষ্যৎমুখী ও সতর্ক। ২০২৪ সালের জুলাই মাসে জেনারেশন জেড বা জেন জি নেতৃত্বাধীন গণ অভ্যুত্থানের পর শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর থেকে দুই প্রতিবেশীর মধ্যে সম্পর্কের অবনতি ঘটে এবং উভয় পক্ষেই অবিশ্বাস জোরালো হয়। দেশের প্রাচীনতম দল আওয়ামী লীগকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে দেওয়া হয়নি। অনেক বাংলাদেশী মনে করেন, ক্ষমতায় থাকাকালে ক্রমাগত কর্তৃত্ববাদী হয়ে ওঠা হাসিনাকে দিল্লির সমর্থন দেওয়ার কারণেই সম্পর্ক এই পর্যায়ে পৌঁছেছে। এর সঙ্গে যুক্ত হয়েছে সীমান্ত হত্যা, পানি বিরোধ, বাণিজ্য নিষেধাজ্ঞা ও উস্কানিমূলক বক্তব্য দেওয়ার মতো পুরনো অভিযোগ। বর্তমানে ভিসা পরিষেবা অনেকাংশে স্থগিত এবং আন্তঃসীমান্ত ট্রেন ও বাস চলাচল বন্ধ রয়েছে। ঢাকা-দিল্লি ফ্লাইটও ব্যাপকভাবে হ্রাস পেয়েছে। ২০০১ সালে তারেক রহমানের মা খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি যখন ইসলামপন্থী দল জামায়াতে ইসলামের সঙ্গে জোটবদ্ধ হয়ে ক্ষমতায় ফিরেছিল, তখন ভারতের সঙ্গে সম্পর্কের দ্রুত অবনতি ঘটে। দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে বিএনপি জামায়াত আমল ছিল অস্থিরতা এবং গভীর পারস্পরিক অবিশ্বাসে ভরা। দিল্লির জন্য এখন প্রশ্নটি বিএনপি সরকারের সঙ্গে সম্পর্ক রাখা নিয়ে নয়, বরং প্রশ্ন হল কিভাবে রাখা হবে সেটি নিয়ে। বিচ্ছিন্নতাবাদ ও উগ্রবাদ দমনের মতো নিজেদের রেড লাইন বা স্পর্শকাতর বিষয়গুলো সুরক্ষিত রেখে অভ্যন্তরীণ রাজনীতিতে বাংলাদেশকে আলোচনার বিষয়বস্তু করা থেকে দূরে থাকাই এখন বড় চ্যালেঞ্জ। খুলনা ৫ আসনে ডুমুরিয়া ফুলতলা উপজেলার আটরা গিলাতলা ইউনিয়নের মশিয়ালি গ্রামের আকুঞ্জি পাড়ায় দাড়িপাল্লার সমর্থক শোকর আকুঞ্জির বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার দিবাগত রাত ১:৩০টার দিকে এ ঘটনা ঘটে। এতে তার একটি লাকড়ি রাখার ঘর পুড়ে গেছে। শোকর আকুঞ্জির অভিযোগ, তিনি দাড়িপাল্লা প্রতীকের সমর্থক। ধানের শীষের সমর্থকেরা এলাকায় দাড়িপাল্লার সমর্থকদের হুমকি দিয়ে আসছিলেন, তারাই এই আগুন দিয়েছেন। স্থানীয় বাসিন্দারা জানান, রাতেই আগুন দেখতে পেয়ে তারা ছুটে যান। পরে সবাই মিলে পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। খানজাহান আলী থানা জামায়াতে ইসলামের আমির সৈয়দ হাসান মাহমুদ টিটু বলেন, আটরা গিলাতলা ইউনিয়নের প্রায় ৪০,০০০ ভোটের মধ্যে ধানের শীষ পেয়েছে ৯,০৫৫ ভোট এবং দাড়িপাল্লা পেয়েছে ১৮,৪৪২ ভোট। এই ইউনিয়নে ধানের শীষ কম ভোট পাওয়ায় এবং ধানের শীষকে বিজয়ী ঘোষণা করার পর থেকে বিএনপি ও আওয়ামী লীগের লোকেরা দাড়িপাল্লার সমর্থকদের হুমকি দিয়ে আসছিলেন। তার দাবি, তারাই এই আগুন দিয়েছেন। সৈয়দ হাসান মাহমুদ আরও বলেন, শোকর আকুঞ্জির বড় ছেলে রমজান আকুঞ্জি জামায়াতে ইসলামের রুকন ও ইউনিট সভাপতি এবং ছোট ছেলে আব্দুর রাজ্জাক ছাত্রশিবিরের মশিয়ালি ওয়ার্ড সভাপতি। এ ঘটনার প্রতিবাদে আজ রোববার বিকেলে প্রতিবাদ সমাবেশ ও মিছিলের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। ওই ঘটনার খবর পেয়ে জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার, খুলনা জেলা আমের ইমরান হোসেন, সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, সহকারী সেক্রেটারি মইনুল ইসলাম, ছাত্রশিবিরের খুলনা জেলা সভাপতি ইউসুফ ফকির সহ দলীয় নেতারা আজ ঘটনাস্থল পরিদর্শন করেন।
খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হাওলাদার সানোয়ার হোসেন মাসুম প্রথম আলোকে বলেন, রাতের অন্ধকারে কে বা কারা আগুন দিয়েছে তা শনাক্ত করা যায়নি। স্থানীয়রা পুকুর থেকে পানি এনে আগুন নিয়ন্ত্রণ করে। একটি লাকড়ি রাখার ঘরে ৩-৪ মণ কাঠ পুড়ে গেছে। ঘটনাস্থল থেকে একটি কেরোসিনের বোতল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মামলা হলে ব্যবস্থা নেওয়া হবে। সাধারণ ডায়েরি করে তদন্ত শুরু করা হয়েছে এবং সিআইডি আলামত সংগ্রহ করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি সাদিক কায়েম বলেছেন, আর যদি একটি লাশ পড়ে, যদি আপনারা ব্যর্থ হন, তাহলে আমরা আবার রাজপথে নামব। গতকাল শনিবার ডাকসু ভবনের সামনে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। সাদিক কায়েম বলেন, দেশের প্রত্যেক নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। শতাধিক স্থানে হামলা, নৈরাজ্য ও মাফিয়াতন্ত্রের যে চর্চা শুরু হয়েছে তা এখনই বন্ধ করতে হবে। তিনি জামায়াতের আমির ড শফিকুর রহমানকে ধন্যবাদ জানিয়ে বলেন, নির্বাচনের পর দেশকে অস্থিতিশীল করার মতো বক্তব্য দেওয়া কিংবা মাঠ পর্যায়ে উত্তেজনা সৃষ্টির সুযোগ থাকলেও তিনি সারা দেশের নেতাকর্মীদের শান্ত থাকার নির্দেশ দিয়েছেন এবং আপত্তিগুলো নিয়মতান্ত্রিকভাবে উত্থাপনের আহ্বান জানিয়েছেন। সাদিক কায়েমের অভিযোগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ শিক্ষার্থীর ওপর হামলা হয়েছে, তাদের পরিবারের সদস্যরাও আক্রান্ত হয়েছেন। তিনি বলেন, এখনও ১ শিক্ষার্থী হাসপাতালে কাতরাচ্ছেন। এসব ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে হবে। ক্যাম্পাসে বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করে ডাকসু ভিপি বলেন, শিক্ষার্থীদের ভয়ভীতি দেখানো হচ্ছে, দেখে নেওয়ার হুমকি দেওয়া হচ্ছে। এই হুমকির রাজনীতি আর চলবে না। কোনো শিক্ষার্থীর গায়ে যদি একটি টোকাও পড়ে, আমরা তাদের সামনে গিয়ে আবু সাঈদের মতো দাঁড়াব। তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় বা দেশের কোনো ক্যাম্পাসে কেউ যদি গণরুম, গেস্ট রুম কালচার বা ভাইয়ের পলিটিক্স ফিরিয়ে আনার চেষ্টা করে, আমরা তা হতে দেব না। গণভোটে হ্যাঁ বিজয়ের পর জুলাই সনদ দ্রুত বাস্তবায়ন করতে হবে। এক্ষেত্রে সরকার, বিরোধী দল ও সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে। আমাদের পক্ষ থেকেও সর্বাত্মক সহযোগিতা থাকবে। তিনি দাবি করেন, গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে তারা দেশব্যাপী প্রচার চালিয়েছেন। অন্যদিকে একটি রাজনৈতিক দল তৃণমূল পর্যায়ে না ভোটের পক্ষে প্রচারণা চালালেও জনগণের স্বতঃস্ফূর্ত সাড়া হ্যাঁ ভোটের বিজয় নিশ্চিত করেছে। নির্বাচনের পর সৌজন্য সাক্ষাৎ করতে জামাত আমির ডা শফিকুর রহমান ও এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আজ রোববার সন্ধ্যা ৭টায় জামাত আমিরের বসুন্ধরার বাসায় যাবেন তিনি। এরপর যাবেন নাহিদ ইসলামের বাড্ডার বাসায়। বিএনপির দায়িত্বশীল সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। সূত্র জানায়, বিএনপি যে ইতিবাচক রাজনীতির সূচনা করতে চায়, এর অংশ হিসেবেই বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বীদের দলের প্রধানদের বাসায় সৌজন্য সাক্ষাতে যাচ্ছেন তারেক রহমান। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুর পরদিন ১ জানুয়ারি তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে তাকে সান্ত্বনা দেন শফিকুর রহমান। জুলাই গণ অভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরায় একটি নির্মাণাধীন ভবনের কার্নিশে ঝুলে থাকা আমির হোসেনকে গুলি করা সহ দুজনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলার রায় আগামী ৪ মার্চ। বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বে ট্রাইব্যুনাল 1 আজ রোববার এই দিন ধার্য করেন। এ মামলায় ডিএমপির সাবেক কমিশনার পলাতক হাবিবুর রহমান সহ মোট আসামি ৫ জন। এর মধ্যে গ্রেপ্তার রয়েছেন রামপুরা পুলিশ ফাঁকির তৎকালীন এএসআই চঞ্চল চন্দ্র সরকার। পলাতক অন্যরা হলেন খিলগাঁও জোনের সাবেক এডিসি মোহাম্মদ রাশেদুল ইসলাম, রামপুরা থানার সাবেক ওসি মোহাম্মদ মশিউর রহমান এবং রামপুরা থানার সাবেক এসআই তারিকুল ইসলাম ভুইয়া। এর আগে গত ২৯ জানুয়ারি যুক্তিতর্ক উপস্থাপন শেষ করে প্রসিকিউশন। সাক্ষ্য প্রমাণ, ভিডিও ফুটেজ, প্রত্যক্ষদর্শীর জবানবন্দি সহ নথিপত্রে এ মামলার ৫ আসামির সম্পৃক্ততা স্পষ্টভাবে প্রমাণিত হয়েছে বলে দাবি করা হয়। একই সঙ্গে আসামিদের সর্বোচ্চ সাজা চান তারা।